আপনারা যে কোনো বনগাঁগামী ট্রেন ধরে মধ্যমগ্রাম স্টেশনে নামবেন। ওখান থেকে টোটো অটো ধরে চলে আসবেন মধ্যমগ্রাম চৌমাথা থেকে এসে আবার টোটো বা অটো ধরে বলবেন কাঞ্চনতলা মোড় যাব। এই যে দেখুন কাঞ্চনতলা মোড় এসে হাঁটা পথে 5 মিনিট লাগবে। আপনারা টোটোতেও আসতে পারেন। বাদিক দিয়ে সোজা চলে আসবেন, এসে দেখবেন এই লাইট পোস্টে লেখাই আছে অন্নভুবন বিদ্যাবাস। আমরা ওই যে টোটো যাচ্ছে ওটা ওই কাঞ্চনতলা মোড়ে, ওই দিক থেকে এসে আমি এই ডান দিক দিয়ে ঢুকলাম। ওই যে সোজা দেখা যাচ্ছে ওটাই হলো অন্নভুবন বৃদ্ধাশ্রম। আমরা ফাইনালি এসে পৌঁছে গেলাম অন্নভুবন বৃদ্ধাশ্রম, আনিন্য পরিচালিত। এই যে দেখছেন হলুদ পাঁচিল যতদূর গেছে পুরোটাই এই বৃদ্ধাবাসের আন্ডারে। বিশাল বড় বৃদ্ধাবাস। আমি ভেতরে প্রবেশ করলাম। আমি সুভাষ, আমার চ্যানেল চলো যায়ের পক্ষ থেকে আজ নতুন প্রতিবেদন মধ্যমগ্রাম বাদু অন্নভুবন বৃদ্ধাবাস। ভেতরে কি আছে, কি সুযোগ সুবিধা এবং রেন্টালি বা কত, পুরোটাই আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। আপনারা আমার সাথে থাকবেন, সহযোগিতা করবেন, তাহলে আমি আস্তে আস্তে এগিয়ে যাব। দেখুন চারিদিকে বাগান, এখানে বসার জায়গা রয়েছে এবং ভেতরে একটা কাঠবাদামের দেখুন এই যে গাছটা, এটাকে এনারা বললেন যে ছাতার মতন করে দেবেন, তাহলে অপরূপ সুন্দর লাগবে। পুরোটাই এই যে দেখুন লেবু গাছ, বাতাবি লেবু, সামনে মেন গেট। এ পাঁচিল অবধি আপনাদের, তাই তো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। পুকুর মানে ছোট্ট ট্যাঙ্ক আর কি, ওয়াটার ট্যাঙ্ক। আচ্ছা, মানে রেন ওয়াটার হারভেস্টিং এর জন্য আমরা রেখেছি। মাছ ফাছ চাষ হয় নাকি? মাছও আমরা ফেলেছি, আমাদের খেলা জাল ফেলা আছে, জালও মারি মাঝে মধ্যে। বাহ, মানে গ্রামের মতো। হ্যাঁ, এটা তো গ্রামই, চণ্ডীগড়ি গ্রাম। নাম হচ্ছে চণ্ডীগড়ি। আচ্ছা আচ্ছা, পুকুরটা ওই পাশে? এই তো সামনে চলো, তুমি ওই পাশ দিয়ে, ও এইটা চলো, এই ডান দিকে চলো। এইটা না? হ্যাঁ, এই লেবু গাছটা আমাদের রাস্তাটা ব্লক করে দিল, অনেক লেবু হয়েছে। হ্যাঁ, এটা বাঁশ দিয়ে একটু তুলে দিতে হবে, বাঁশ দিয়ে তুলে ঝুঁকে গেছে। বাহ, এখানে একটা ছোট্ট সরোবর টাইপের করা আছে, খুব সুন্দর। দেখুন বর্ষার জন্য আরো জংলা হয়ে গেছে না? এটা রেন ওয়াটার হারভেস্টিং এর জন্য আমরা রেখেছি। আচ্ছা আচ্ছা, মাছের চাষও আমরা করি। হ্যাঁ, খুব বেশি মাছ পাই না, যা হলো মোটামুটি শখের জন্য। হ্যাঁ, কাজ হয়। ক্যাবলা জাল দিয়ে মাছ ধরা, এগুলো সব ঘর, তাই তো উপরে? এগুলো ঘর, এখান থেকে শুরু আমাদের। আচ্ছা, এদিকটা পুরোটাই গ্রাম? হ্যাঁ, এটা চণ্ডীগড়ি গ্রামটা। চণ্ডীগড় অনেক গ্রাম আছে এদিকে। আচ্ছা আচ্ছা, আমাদের যে বাগানে কাজ করে সে সেটা খারাপ আছে বলে এগুলো ঠিক ইয়ে রাখে না মালি। হ্যাঁ, মানে এমনি একদম ইয়ে এসব জায়গা বেশ ফলানো হয় সবজি। হ্যাঁ, বিভিন্ন রকম এই গ্যাপ ব্যাপের মধ্যে যেমন লাল শাক হয়েছে, ওরম টাইপের। এক একটা ব্লকে এক একটা সবজি করা হয় আর কি। লেবুও তো হয়েছে। হ্যাঁ, লেবু গাছ, এটা হচ্ছে গন্ধরাজ লেবুর গাছ। বাহ, লেবু হয়েছে। এই তো লেবু লেবু তুলে নাও। গন্ধরাজ না কাগজি? এটা গন্ধরাজ, গন্ধরাজ দেখাবো। এটা গন্ধরাজ বড় সাইজের তোলো। এসব ছোট ছোট? না ছোট, এগুলোতেই রস হয়ে গেছে তো। তাই? হ্যাঁ, ভালো রস। বাহ, আমরা তো আজকে তুলে এখানে খেতে দেয়, দারুণ লাগে দেখতে। খাওয়ার থেকে দেখাটাই আরো ভালো লাগে। দেখাটা। কুমড়ো গাছটাও দারুণ উঠেছে। আমাদের এখানে
কুমড়ো ফলেছিল একবার 9 কিলো ওজনের কুমড়ো পেয়েছি আমরা। 9 কিলো? 9 কিলো আরে বাপরে, নিচে নিচে? হ্যাঁ, নিচে মানে রোদ টোদ ভালো পায় তো বিরাট ব্যাপার। পুঁই শাকের মাচা, নিচের মাঠে। পরিবেশটাই আলাদা। হ্যাঁ পরিষ্কার, এটা সবাই দেখা। ও, আমি চলে গেছি ওই ভেতরে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ওই চণ্ডীগড়ি বিজয় রায়ের বাগানটা বললে। ও এই আচ্ছা। বিজয় রায়ের জমি থেকে আমরা এটা করেছি। এগুলো তো বেগুন ক্ষেত। হুম হুম, বেগুন আর লাল শাক। ওপাশে তো একটা বাতাবি লেবু গাছ দেখেছে, এটা হ্যাঁ একটা বাতাবি লেবু। এটাও বাতাবে, প্রচুর বাতাবি হয় এটা। প্রচুর ফল ফলে রয়েছে। মানে আমরা আশ্রমে এই ফলে খাওয়াতে থাকি। লেবু আছে, আর ওইটা হচ্ছে তোমার কাগজি লেবু গাছ, তুমি ওইদিকে আচ্ছা, দেখতে আচ্ছা। পারো একটু যাও। আর এটা আমরা যে গোল জায়গাটা হুম, হুম। করেছি, এটা শীতকালে বসার জন্য। এই এটা করেছি। আর মাঝখানে আমরা গাছটাকে এটা ছাতা বানাবো। আচ্ছা এটা কি আচ্ছা, গাছ বলো তো? কোনটা? লেবু গাছটা দেখিয়ে দিই। হ্যাঁ এই যে হ্যাঁ হ্যাঁ, ওইটাই। ওইটাই। এটা কি গাছ? এটা হচ্ছে কাঠবাদাম। কাঠবাদাম? কাঠবাদাম কিন্তু বাহ। পুরো ছাতার মতো হয়ে যাবে। হ্যাঁ, তাই? আমরা লাগিয়েছি, পরে যখন বড় হবে নিচ থেকে ছেটে দেবো। ও, আর টোটাল একটা ছাউনি এটা পুরোটাই কাঠবাদাম, মানে ছাতার মতন হয়ে যাবে। ছাতার মতো বানাতে হয় আর কি। আচ্ছা, শেপিং করতে হয়। আর এটা হচ্ছে কাগজি লেবু। এটা কাগজি লেবু। দেখো দুই একটা কাছে যদি বড় পাও। বড় নাই, সব ছোট ছোট। না ছোট মানে এগুলো তো রস হয়। এটা ফ্রন্ট পজিশন। উনি আসছে। চল, এগুলো বর্ডার্স রুম সব। সব ফুল আছে। একতলায় ফুল। গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোর। দুদিকেই ঘর, তাই তো? এই পাশে আসুন। হ্যাঁ হ্যাঁ, এদিকে একটা বর্ডার্স রুম না, এটা মিসলেনিয়াস আমার দরকারে। এই ডান দিকের ঘরগুলো মিসলেনিয়াস। এটা ডাইনিং। যারা ধরুন মানে এমনি অসুস্থ, এটা হলো ডাইনিং রুম। যারা এখানে এসে দুপুরবেলায় খাওয়া দাওয়া করা হয়, এবং যারা আসতে পারেন না তাদের খাবারটা ঘরের ভেতরেই দেওয়া হয়। খুব সুন্দর পরিষ্কার ডাইনিং রুম। আমরা দেখবো কিচেনটা এবারে। আমি দেখিয়ে দিচ্ছি, একসঙ্গে যাচ্ছি আমরা। হ্যাঁ, তাহলে আমিও যাচ্ছি না। ঠিক আছে। কিচেন ওটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি? আমরা গাড়ি তো বাইরে বাইরে নিয়ে চলে গেছে, ভেতরে ঢোকালো না। হ্যাঁ ভেতরে রাখতে বলুন না, দোকানে রাখতে বলুন না। তুমি রান্না করো? হ্যাঁ আচ্ছা, কতদিন ধরে আছো? আছে, 15 বছর ধরে আছে। 15 বছর? বাহ। আজকে কি মেনু আছে? আছে মেনু হয়েছে সকালে। হ্যাঁ। সকালে হয়েছে দুপুরবেলা? দুপুরবেলা নিরামিষ হয়েছে, আলু পোস্ত, ডাল, তারপর আলু ভাজা, মাংস, মাছ, দই। রবিবারে মাংস হয়? শসা, হ্যাঁ। আচ্ছা। এখন ঘুগনি হচ্ছে, দুধ চাল হচ্ছে, ছানা হচ্ছে, দই পাতবো। রাত্রিরে? হ্যাঁ। আচ্ছা। তুমি আর কজন থাকো এখানে? আমরা এখন 6 জন থাকি। 6 জন? 6 জন, এখান থেকে সব ঘরে ঘরে চলে যায় নাকি? হ্যাঁ। এটা হলো পুরোটা ডাইনিং রুম। হ্যাঁ ডাইনিং না, সরি, কিচেন রুম। হ্যাঁ। চা টা সব এখান থেকেই যায়? হ্যাঁ, এখানে সব। আচ্ছা। তোমার বাড়ি কি এখানেই? বাড়ি মধুপুরে। হ্যাঁ, মধুপুর। মধুপুর। আচ্ছা, ঠিক আছে। এটা হলো স্টোর রুম।
এটাও স্টোর রুম। এখানে সব সিঙ্গেল বেডই বেশি। সামনের লনটা এত সুন্দর যে বিকেলবেলায় বা সকালবেলায় এখান থেকে পাইচারিও করতে পারবেন, মর্নিং ওয়াক করতে পারবেন, এবং চেয়ার দেওয়া আছে, চেয়ারে বসে বাইরের দৃশ্যটা উপভোগ করতে পারবেন। খুব সুন্দর। অনেকটা জায়গা নিয়ে তৈরি। এখান দিয়ে দেখুন বাইরের দৃশ্যটা অপরূপ লাগছে। চারিদিকে ক্ষেত আর ক্ষেত, নানান রকম সবজি গাছ, সবুজের সমারোহ, ফুল থেকে ফল, প্রচুর গাছ এখানে মালিদের দ্বারা তৈরি করা। এই জায়গাটা দেখুন রামকৃষ্ণ মা শারদার ফটো, নিত্য পূজিত হয়, গান বাজনা, সন্ধ্যাবেলা দুবেলায় পুজো হয়। এখানে বসার জায়গা আছে, সোফা, কিছুক্ষণ মায়ের রামকৃষ্ণদেবের আরাধনা করা। আচ্ছা, সবই ডাবল রুম, তুমি সেই হিসাবেই ইয়ে করো। মানে সবই ডবল, এখন সিঙ্গেল করা আছে। এখন সিঙ্গেল করা আছে, তারপরে টয়লেটটা সবটা কি কমোড? কমোড সব জায়গায়। ওয়েস্টার্ন প্যাটার্ন। মানে যে সিঙ্গেল চাবে সিঙ্গেল, আর যে ডবল চাবে স্বামী থাকলে একমাত্র এটা কন্ডিশন। আচ্ছা, মানে আমরা দুজন যদি কেউ এসে বলে আমরা ডাবল, না না না, সেটা হবে না, শুধু স্বামী স্বামী স্ত্রী ডাবল থাকতে পারে, স্বামী স্ত্রী ডাবল। এটা কি মাঠ না? হ্যাঁ, এটা মাঠ, এটা একজনের জমি আর কি। ও। চাষবাস খুলে দিলে দারুণ হাওয়া আসবে। হ্যাঁ। এটা উত্তর দিক। হ্যাঁ, দক্ষিণ হলে বেশি হাওয়া আসছে। দক্ষিণে তো আমরা 42 ফুট চওড়া আমাদের বিল্ডিং থেকে। আচ্ছা, শীতের দিনে তো রোদের রোদ, শীতে ভীষণ। হ্যাঁ, ওদিক দিয়ে তো পুরো রোদটাই ঢুকবে। একটা করে ওয়ার্ডরোব আছে না? দুটো। আচ্ছা, সব ঘরে আছে? সব ঘরে। আচ্ছা, দিয়ে সেপারেট আর কি। এটা 20 নম্বর ঘর। সবই ডবল ঘর, স্বামী স্ত্রী থাকলে ডবল। কমোড। এদিকে দক্ষিণে একটা জানলা আছে, আচ্ছা, প্রত্যেকটা ঘরেই এটা আছে। দক্ষিণে একটা, উত্তরে একটা। এটা উত্তর, আর এটা ক্রস ভেন্টিলেশন। আচ্ছা, খোলা রাখলে খোলা থাকলে ফুলগুলো হওয়া। দক্ষিণে একটা, উত্তরে একটা। কি নাম বলো? আচ্ছা, বাড়ি কোথায়? তুমি এদিকে তাকাও। জামশেদপুর। আচ্ছা আচ্ছা, কোথায় কবে এসছো? আমি 22 জুন 23 তারিখ। এই মাস, এই বছর? ও, গত বছর 23 লাস্টে। ও, 23। আচ্ছা, 22 জুন 2023। এক বছর কিছু প্লাস। খাওয়া দাওয়া সব ভালো তো? হ্যাঁ, সব। বাড়িতে কে আছে? বাড়িতে ভাই আছে, ঠাকুর আছে। আপনার কে আছে? আমার নিজের একই কেউ নেই। কেউ নেই, ওনারাই দেখে।
আচ্ছা, বাংলায় কেউ নেই, সব জামশেদপুরে? না, আমি নিজেই এখানে থাকতাম, ভোলা পূর্বাঞ্চল শিবগাঁও থাকতাম। শরীর টরীর খারাপ হলে খবর দিয়ে সবাই আছে তো? হুম? পরিষেবা ভালো। ঠিক আছে, ভালো থাকবেন। বলুন। শিখা শিপ্রা বাগল। শিপ্রা বাবু, কোথায় থাকেন? বাড়ি? বাড়ি ছিল মধ্যগ্রাম। মধ্যমগ্রাম। আচ্ছা, ছিলাম এখানে কত বছর হয়েছে? এখানে 11 বছর চলছে। 11 বছর, অনেকদিন ধরে আছে। বাড়িতে কেউ আছে? বাড়িতে কেউ নেই, ওখানে একা ছিলাম। চাকরি? তার জন্য 2014 সালে আমি এখানে চলে এসেছি। চাকরি করতেন কে? এখন আপনার কে আছে? দুই মেয়ে বাইরে ছিল, ঘরে কেউ ছিল না, সেই জন্য ওই একাকিত্বের জন্য আমরা এখানে চলে এসেছি। আচ্ছা আচ্ছা, এখানে শরীর টরীর খারাপ হলে মেডিকেল সব পাওয়া যায় তো? হ্যাঁ, এখানে পরিষেবা ভালোই, বেশ ভালো। এখানে আমাদের অসুস্থ বলে ডাক্তারখানা নিয়ে যাওয়া হয়। তাছাড়া খাওয়া দাওয়া আমাদের যথেষ্ট, আমাদের স্বাস্থ্যসম্মত খাওয়া, এবং সিম্পল রান্না, কোনো মাছ রান্না টান্না হয় না। বিজয় কুমার রায়। আচ্ছা, বাড়ি কোথায়? এখানে? এই বাড়ি অপোজিটে আমার ছেলের বাড়ি, এবং এই জায়গাটাও আমার ছিল। আচ্ছা, টোটাল জায়গাটাও আমার ছিল। তাই? হ্যাঁ, বলুন। বিজয় রায় বাগান বাড়ি। হ্যাঁ, সামনে বসে আছি। আরে বাহ, তো পুরোটা বিরাট ব্যাপার। মিরাকে গরিব মানুষ, এখন তো গরিব হয়ে গেছে। বিজয় রায় বাগান বাড়ি কার্যতলা জিজ্ঞেস করলে বলে দেবে বলছি। মধ্যমগ্রাম থেকে জিজ্ঞেস করলেও বলে, ওই মধ্যমগ্রাম অটোকে জিজ্ঞেস করলেই বলে দেবে। মানুষের সবসময় সমান যায়, কপাল। এখানে 63 বিঘে জায়গা ছিল। 63 বিঘে জায়গা? বাবা, জমিদার রাস্তার তো। এপারে ওপারে। হ্যাঁ, এক সময় ছিলাম। নাম কি বলো? নবমিতা চৌধুরী। বাড়ি কোথায়? এটাই আমার বাড়ি। এটাই? হ্যাঁ, আমার নিজের কোনো বাড়ি নেই। তাই? বাবা মা ছিলেন, এখন নেই, আমি এখন এখানেই থাকি। 12 বছর ধরে আছি। 12 বছর? বাবা, এক যুগ হয়ে গেল। হ্যাঁ, একটু এবারে এটা ভালো। 12 বছর পরে। এখানকার পরিষেবা খুব ভালো, দাদারা খুব ভালো। আর আমি তো অসুস্থ হয়েই থাকি, হার্ট অপারেশন হলো, তাও সব দাদারা, চিন্ময় দা, চন্দন দা, সবাই দাদারা। ডাক্তারও আছে, অসুবিধা নেই। না, ডাক্তার আমি বাইরের ডাক্তারও দেখাই, ওনারাই নিয়ে যান। এখানে আপনি একাই থাকেন? হ্যাঁ, একাই থাকি। আমার গার্জেন বলতে এই দাদারাই, দাদারাই এনেছেন, দাদারাই। ও দাদা, এই চিন্ময় দা, চন্দন দা, সুমিত্রা, এনারা তো খুবই ভালো কথাবার্তা। এনারাই সব। এনারা ভালো হলেই তো ভালো। আমার এক বোন আছে, বম্বে থাকে, অস্ট্রেলিয়া যাচ্ছে, ওর ছেলে থাকে, তাকে দেখাশোনা করে, যা লাগে তাকে দিয়ে দেয়। খুব ভালো। আমার ওই একই বোন, আমরা আর কেউ নেই, বাবা মা সব বাপা হয়ে গেছে। বিয়ে করিনি। বিয়ে করেননি? না, চাকরি করতাম, বাবা মা মারা গেছে, তারপরে আমি এখানে এসেছি। আচ্ছা, আমার বোনই রেখেছি, বোন বোন ভগ্নি করতে রেখেছে। মানে কি, আমি বাবার কুমারী মেয়ের পেনশনটা পাই, আচ্ছা, তাতেই আমার সব চলে। ঠিক। তাতে আমার টাকা সাহায্য তার কাছ থেকে নিতে হয় না। হ্যাঁ, ডিসপেন্সারিতে হেল্প করো, বলো। এই ডাক্তার সাথে হেল্প করি। বাহ, সব অনেক ভালো। হ্যাঁ, ওটা এখানে সবাই খুব ভালো, ভালো। দিদিরা ভালো, দাদারা ভালো। এখানে আমি মানে আমি সবচেয়ে কম পেশেন্ট বয়সী। দেখছেন তো একটু ভালো। এখানে আমি সবচেয়ে কম বয়সী এসেছিলাম, এখনো কম বয়সী আছি। তবে সারা লাইফ চলেই যাবে। হ্যাঁ, হ্যাঁ, চলে যাবে না। হ্যাঁ, দাদার মতন তো আবার কি। হ্যাঁ, ঠিক আছে, নমস্কার। আপনি এখানকার মানে ডাক্তারবাবু তো? হ্যাঁ, অনেক বছর অনেক বছর? আচ্ছা, প্রথম থেকেই আছেন না? মোটামুটি প্রথম থেকে। আচ্ছা আচ্ছা,
বোধহয় 2004 থেকে 2004 থেকে আচ্ছা 2004 মানে এনাদের সাথে পুরো জড়িয়ে গেছে। বাইরে কোথাও প্র্যাকটিস করছেন? হ্যাঁ আমি তো থাকি কলকাতায় থাকি। কলকাতা থাকেন? কলকাতা থেকে এখানে আসছেন? একটা দিন আসছে, আগে সপ্তাহে একদিন করে আসতাম। আচ্ছা, কোভিডের পরে একটু কমিয়ে দিয়েছি সেটাকে। এখানে থাকবেন আজকে না, চলে যাবে। তো রাত্রে চলে যাবে? ভাস্কর ঘোষ মজুমদার। ভাস্কর ঘোষ মজুমদার। আচ্ছা, আপনি এখানে কত বছর? প্রথম থেকে? না না, আচ্ছা আমি তখন এখানে থাকতাম না, আমি 13-14 সালে আচ্ছা, এনাদের সাথেই রয়েছে? কি এনাদের সাথেই সব রয়েছে? মেডিকেল দিকটা আপনি দেখেন? মেডিকেল দিকটা আমরা দেখি না, মেডিকেলটা মেইনলি দেখি হচ্ছে চিন্ময়বাবু। আচ্ছা উনি প্রথম থেকে আছেন তো, আর ওনার একটু মেডিসিন সম্বন্ধে আইডিয়া আছে। আমরা ওনার সঙ্গে থেকে এখন একটু ওনাকে হেল্প করি। আচ্ছা, ভালো হয়েছে, নাহলে একার পক্ষে অত মানে দায়িত্ব নেওয়াটা। ওনার হ্যাঁ আসুন, আমি প্রেসিডেন্টের ওয়াইফ। আচ্ছা প্রেসিডেন্ট নয়, উনি সেক্রেটারি ওয়াইফ। দীর্ঘদিন ধরে সত্যি কথা বলতে, বলছি আপনার নামটা একটু বলুন। হ্যাঁ আমার নাম সুবীর কুমার রায়। এটা কি আপনি কি এতে আছেন এখানে? সেক্রেটারি, পজিশন? সম্পাদক হিসেবে, সম্পাদক। আচ্ছা, আননির্ণর সম্পাদক হিসেবে আছে। সবার আগে এখানকার সুযোগ সুবিধাটা একটু বলুন, ফ্যাসিলিটি কী আছে? ফেসিলিটি বলতে, ফেসিলিটি কারোর সঙ্গে তুলনাযোগ্য নয়। ফেসিলিটি বলতে যা আমরা দিয়ে থাকি, আচ্ছা, আহ, মানে প্রথমত ধরুন এখনো একটা বোর্ডার কেন আসবে অন্য ইয়ে ছেড়ে, সেরকম একটা কি ফ্যাসিলিটি বলতে? ওটা প্রথম কথা এত খোলামেলা গাছগাছালি, আচ্ছা। তারপর এখানকার যে আতিথেয়তা এখনো পর্যন্ত আমরা এত বছর রান করছি, 18-19 বছর ধরে চলছে, তো তার মধ্যে কোনো পেশাদারিত্ব ছাপ নেই। আচ্ছা, মানে ঘরোয়া? বোর্ডাররা অনেকেই জানে, বা তাদের রিলেটিভ বা কারোর না কারোর রিলেশন জড়িত আছে, তারাও জানে যে এর মধ্যে কোনো পেশাদারিত্ব ছাপ নেই। মানে যদি আমাদের দরকার হয় আমরা পকেট থেকে দিয়ে এই সংসার চালাই, কিন্তু ওনাদের কাছ থেকে নিই। খুব পরিষ্কার করে বলতে গেলে আজকের যুগে, আজকের দিনে আমরা 4 বেলা খাওয়া দাওয়ার জন্য মাসে নিই 6,000 টাকা। 6,000? অনেক কম। তার মানে প্রত্যেক দিনে 200 টাকা 4 বেলা খাওয়া দাওয়া। তার মধ্যে ইনক্লুডিং সব খাওয়াগুলো তো সব শুনে নিয়েছে এখান থেকে, হ্যাঁ। কী খাওয়ানো হয় না খাওয়ানো হয়। তো আমার মনে হয় না এইরকম ফেসিলিটি কোথাও কোনো আশ্রম বৃদ্ধাশ্রম দেয় বলে তো আমার মনে হয় না। অনেক কম। থাকার জন্যে আমরা 6,000-এর সঙ্গে এস্টাবলিশমেন্ট চার্জটা একটু ঘর ভাড়া, এস্টাবলিশমেন্ট চার্জটা আলাদা। এস্টাবলিশমেন্ট চার্জটা 3,000 টাকা, তার মধ্যে ইলেকট্রিসিটি আছে, গরম জল আছে, জামা কাপড় কাচা আছে, ডাক্তার ফেসিলিটি আছে। মানে ওকে মান্থলি 9,000? মান্থলি 9,000 ইনক্লুডিং সব? Including ডিপোজিট সব। মানি আছে? ডিপোজিট মানি আছে, কত? 1 লাখ টাকা সিকিউরিটি ডিপোজিট আছে। আচ্ছা, সেটা রিফান্ডেবল? রিফান্ডেবল উইদাউট ইন্টারেস্ট। উইদাউট ইন্টারেস্ট? উইদাউট ইন্টারেস্ট তাকে রিফান্ড দিয়ে দেওয়া হয়। যখন বর্ডার থাকবে না। আর 10,000 টাকা, 10,000 টাকা আছে অ্যাডমিশন ফি, এটা নন রিফান্ডেবল। ওটা তো নন। আর 9,000 টাকা অ্যাডভান্স, যে সারা মাসের যে টাকাটা, সেই টাকাটা অ্যাডভান্স হিসেবে একটা টাকা, মানে 1 মাসের অ্যাডভান্স? 1 মাসের অ্যাডভান্স হিসেবে এটা 1 মাসের অ্যাডভান্স মানে 9-18,000 টাকা? 9-18, ওদিকে 10-28 আর 1,28,000 টাকা। 1,28,000 টাকার মধ্যে 9,000 টাকা রানিং মান্থের জন্য, 9,000 টাকা অ্যাডজাস্টেবল হিসেবে রেখে দেওয়া হয়, আর 1 লাখ টাকা রিফান্ডেবল, 10,000 টাকা শুধু নন রিফান্ডেবল। ওখানে এমনি আর আগামী পরিকল্পনা কি মোটামুটি আছে আপনাদের? এটাকে আর কি করুন, আপনাদের কি পরিকল্পনা আছে? আগামী ভোটারদের পরিকল্পনা বা ভোটারদের তো যেরকম আছে, বা আমাদের একটু বাড়বে? তাছাড়া ভোটারদের আরেকটু সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টায় আছি আমরা, যেমন একটা পেয়ার রুম এরকম পেয়ার রুম করার একটা ইচ্ছে আছে। আর তারপর আমাদের নিজেদের কমিটির মধ্যে বিভিন্ন রকম তো আলোচনা হয়, হ্যাঁ হ্যাঁ। তো আলোচনা করে দেখা যাক আর কি সুযোগ সুবিধা। পুজোর সময় কি এনাদের কোথাও নিয়ে যাওয়া হয়? পুজোর সময়, দুর্গা পুজোর সময় 3 দিনই, সপ্তমী অষ্টমী নবমী 3 দিনই যারা
যেতে পারে যেতে পারে যেতে সুস্থ পারে হয়। তাদেরকে নিয়ে 3 দিনই পুজো পরিক্রমায় করে আচ্ছা, যারা সুস্থ হয়। যারা সুস্থ। এমনি আপনাদের ভেতরে কোনো পুজো আচ্ছা না সেটা হয় না? কালচারাল প্রোগ্রাম থাকে আমাদের, কালচারাল প্রোগ্রাম থাকে, রবীন্দ্র জয়ন্তী থাকে, নববর্ষের ভাইফোঁটা থাকে, ভাইফোঁটাও দোল থাকে? দোল থাকে, কোনো জন্মদিন পালন হয়? জন্মদিন পালন হয়, ধরুন কোনো বোর্ডারের জন্মদিন পালন হয়? প্রত্যেক ভোটারদের জন্মদিন পালন হয়। এক মাসে হলে সবার মিলিয়ে একদিনই করা হয়। এক মাসে যদি তিনজনকার জন্মদিন থাকে তো একদিনই সেটাকে আচ্ছা আচ্ছা, এবং জন্মদিনে একসাথে হয়ে গেল। কেকও কাটা হয়। মানে এমনি বাড়ির মতনই। এখন কতটা বেড আছে? কতগুলো বেড আছে ঘর আছে? 24টা করা 24টা। আর ফাঁকা বললেন 5টা। 5টা। আচ্ছা, অনেকে তো আছে ধরুন 3 মাস বা 6 মাসের জন্য আসতে পারে, গেস্ট হিসেবেও আসে অনেক। তো তাদের জন্য কি ওইটাই না, লাগবে? চার্জটা আলাদা, তাদের 450 টাকা পার ডে হিসেবে। মানে এমনি লাগছে ডিপোজিট না, সব কিছু কিছু? লাগছে না। সেটা লাগছে না, কিছু লাগছে না। গেস্টটা মেনলি পরিচিত সার্কেল থেকে এলেই আমরা নেব। বর্ডার এলে যখন আমরা একটা এগ্রিমেন্ট করি ওনাদের সঙ্গে, ওনাদের কিছু আইডেন্টিটি কার্ড আমাদের কাছে জমা থাকে। গেস্ট হিসেবে থাকলে আমরা সেই ফর্মালিটিসগুলো মেনটেন করি না, নর্মালি করি। Normal। সেই হিসাবে পরিচিত সার্কেলে এলেই আমরা গেস্ট হিসেবে ট্রিট করি। আর সেরকম কারো রিকমেন্ডেশন থাকলে, খুব পরিচিত না হলেও দূরের কেউ একজন রিকমেন্ড করলে সেখানে আমরা দিতে পারি। আচ্ছা, এটা কি ডকুমেন্ট লাগছে ভর্তি হতে? ভর্তি হতে গেলে আধার কার্ড লাগে, প্যান কার্ড লাগে, 2 কপি ছবি লাগে, যে ধরুন সিঙ্গেল কারুর মাকে ভর্তি করলো, তার বাড়ির লোকের তো কারুর লাগবে document? স্পন্সরশিপ লাগে, Sponsorship। নমিনি সই চাই। আর কাপেলদের তো ব্যবস্থা আছে? কাপেলদের ক্ষেত্রে কি ডবল ভাড়া, তাই তো? ডবল ভাড়া, নয় একটু কম, একটু কম। 9 নয় 18 নয় 17, আচ্ছা 17, 1000 টাকার কি? 1000 টাকা কম লাগে। আর মেডিকেল ফেসিলিটি, ডাক্তার? মেডিকেল ফেসিলিটি ডাক্তার ছাড়া তো 1 আফটার অ্যানাদার উইকসে ডাক্তার আসে আমাদের। আচ্ছা, তো এছাড়া মেডিকেল ফেসিলিটি কম পয়সায় ওষুধ এনে দেওয়ার ব্যবস্থা আছে। আর ওষুধটা কি ফ্রি? যেসব টেস্ট হয় সেসব টেস্টও বাজারের চলতি রেটের থেকে অনেকখানি কম। যদি কেউ হঠাৎ করে ডকের যে মেডিসিনগুলো থাকে, আমরা একটা চ্যারিটেবল ডিসপেন্সারি চালাই এখানে, মানে 2 সপ্তাহে একবার ডক্টর আসেন। করোনার আগে সপ্তাহে আসতেন, করোনার পর থেকে 2 সপ্তাহে একবার আসেন। গ্রামবাসীদের চিকিৎসা হয় এখানে, প্লাস আমাদের বোর্ডারদেরও দেখা হয়। আচ্ছা, বোর্ডারদের দেখা হয়। আর আমাদের ডক্টর স্যাম্পল কালেকশন করে আমরা এই চ্যারিটেবল ডিসপেন্সারিটা চালাই। তো সেখানে আমাদের যে দরকার হয় সেটা ফ্রি ওনারা পায়, সেটা ফ্রি পায়। যদি ধরুন হসপিটালাইজ করতে হয় কাউকে, সেটা আমরা সেই arrange করে- এগ্রিমেন্টের সময় প্রত্যেক ভোটারদের কাছ থেকে একটা লিখিয়ে নেওয়া হয় যে ওনারা অসুস্থ হলে ওনাদেরকে কোথায় নিয়ে যাবে, সরকারি না বেসরকারি, কোথায় নিয়ে যাবে সেটা লিখিয়ে নেওয়া। একটা ভর্তির ফর্ম আছে, হ্যাঁ, সেই ফর্মে ফিল আপ করে আবার বাড়ির লোককে কি আগে খবর দেন নাকি অ্যাডমিট? বাড়ির লোককে আগে খবর দিই, আমরা অ্যাডমিট করে দিই। এমার্জেন্সি হলে আমরা হয়তো অ্যাডমিট করে দিই। আর এমার্জেন্সি ধরুন ওরা বললো যে একটু বেটার নার্সিং হোমে নিয়ে যাবো, সেটা বাড়ির লোক বললে তাহলে আপনারা ইয়ে করবেন, আমরা admit আর পেটা ওরা করবে, এটা ওরা লেখা থাকে। তিনটে অপশান আছে। সেই 3টে অপশানের মধ্যে তিনি অ্যাডমিশনের সময় যে অপশানটা দেবেন সেই অনুযায়ী আমরা করব। কিন্তু অনেক সময় এমন হতে পারে একটা ইমার্জেন্সি সিচুয়েশন, হুম। ইমিডিয়েটলি তার পছন্দ মতন জায়গায় হয়তো আমরা নিতে পারছি না। কেউ বললো, যেমন একজন আছে বেলেঘাটার একজনের নার্সিং হোমে ডিভাইন আছে, হ্যাঁ, সেসব ক্ষেত্রে সব সেই সময় সঙ্গে সঙ্গে যদি নিয়ে যাওয়া সম্ভব না হয় তখন আমরা কাছাকাছি কোথাও ও ইমিডিয়েটলি, সেটা আমাদের অথরিটির ডিসিশন। তখন আচ্ছা আচ্ছা, তখন অথরিটি যেটা ডিসাইড করবে সেখানেই আমরা অ্যাডমিট করব। মানে আগে বাড়ির লোককে জানাতে হবে, তাই তো? হ্যাঁ, তারপরে বাড়ির তো লোককে তো আগেই জানাতে হবে। সবসময় হয় না, রাত দুপুরে হলো এরকম একটা কেস হ্যাঁ, হয়েছে, সেটাই। একটা এখন অনেক দেড়টার সময় বয়স্ক। case হয়েছে। আমরা ইমার্জেন্সি বেসিসে চেষ্টা করেছি, আমরা যা করার আমরা করেছি। বাড়ির লোককে সেই মোমেন্টে খবর দেওয়া যায়নি, পরদিন সকালে হয়তো খবর। না, বাড়ির লোককে ব্যবস্থা আমরা করেছি যেটুকু আমাদের পক্ষে সম্ভব। ইনফর্ম করতেই হবে। অত্যন্ত করতে। আচ্ছা, ঠিক আছে। আর খাবার কি ওই নিরামিষ বা আমিষের ভাগ আছে কোনো, মানে
পার্মানেন্টলি নিরামিষ কোনো দিন আছে? পার্মানেন্টলি নিরামিষ বলতে শনিবার দিনটা অনেক শনিবার। নিরামিষই হয়। শনিবার দিনকে অনেকেই নিরামিষ খায় বলে নিরামিষই হয় শনিবারটা। আর এছাড়া মাছ মাংস মিলিয়ে আর কি। মাছ মাংস মিলিয়ে হয়। 5 দিন সপ্তাহে মাছ, একদিন 5 দিন মাছ, রবিবার একদিন মাংস ডিম হয়। আর একদিন মাংস। একদিন মাছ। যারা মাংস খাবে না অনেকেই আছে নিরামিষ, মাছ বা ডিম। ঠিক আছে দাদা, খুব ভালো লাগলো, নমস্কার। আজকে ভিডিও আমার এই পর্যন্ত। আমি এরমভাবেই নতুন নতুন বৃদ্ধাবাস বা বৃদ্ধাশ্রমের ভিডিও আপনাদের উপহার দেব। আশা করি আপনাদের ক্ষুদ্র উপকার আমি করতে পারছি, তার জন্য নিজেকে খুব ভালো লাগছে। কারণ মানুষই মানুষের উপকার করে, হয়তো পয়সা কড়ি দিয়ে বা কিছু দিয়ে উপকার করা না গেলেও কিছু ইনফরমেশান দিয়েও অনেকের উপকার হয়। চেষ্টা করছি আমার ভিডিও কারুর না কারুর কাজে লাগবে। এবং আমরা ভিডিও করছি ঠিকই, যখন আপনারা বা বোর্ডার কেউ ভর্তি হবে সেখানে আপনারা অবশ্যই যাচাই করবেন, আমার কথার ভিত্তিতে না গিয়ে। জাস্ট আমি ইনফরমেশান দিয়ে দিচ্ছি, আপনারা আগে যাচাই করে নেবেন যে আপনার মনের মতন হচ্ছে কি না, তবেই আপনারা বুক করবেন। আজকে আমরা চাই সব বাবা মাই ভালো থাক, কিন্তু অনেক ক্ষেত্রে বাবা মাদের অনেক কষ্টই যে কোনো কারণে হচ্ছে, যার জন্য এত বৃদ্ধাবাস বা বৃদ্ধাশ্রম চারিদিকে হচ্ছে। আমরা একটু বাবা মার খেয়াল রাখলেই তাদেরকে আর বৃদ্ধাবাসে পাঠাতে হয় না। কিন্তু এই বৃদ্ধাবাসগুলো হওয়াতে অনেক অনেক মানুষের উপকার হয়েছে, যেটা নাকি না হলে অনেকের অসুবিধা হয়ে যেত। হ্যাঁ, এবার যার ফলে অনেকে বাইরে চাকরি করেন, বাবা মাকে কোথায় রাখবেন, সেসব ক্ষেত্রে তো খুবই ভালো। নানান ধরনের বৃদ্ধাশ্রম হয়েছে, সাধারণ, মধ্যবিত্ত, উচ্চবিত্ত, সবার যার যেরকম ক্ষমতা সেইভাবে তারা বৃদ্ধাশ্রমগুলোকে বুক করেন এবং আশা করি ভালোই থাকেন। আমি নতুন নতুন বৃদ্ধাশ্রমের খোঁজে বেরিয়ে পড়েছি এবং কয়েকটা বৃদ্ধাশ্রমের আপনাদের তো জানেন ভালো করে দিয়েছি। চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও দেওয়ার। তো আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি সবাই ভালো থাকবেন, ভালো থাকতেই হবে। আর আপনাদের সুভাষকে একটু আশীর্বাদ করবেন, আগামী যে রাস্তায় যাচ্ছি সেটা যেন সুদৃঢ় হয়, আপনাদের আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। আজকের মতন এই পর্যন্ত। আমি সুভাষ, আমার চ্যানেল চলো যাইয়ে কে আপনারা অনেক অনেক সাপোর্ট করুন। নমস্কার।